আমি অ্যাডভোকেট রায়চৌধুরী আপনার কাছেই প্রথমে জানতে চাই যে নির্বাচন আয়োজন নিয়ে, বিশেষ করে গত 1 বছর ধরে নির্বাচন আয়োজন নিয়ে বিএনপি নেতারা নানা ষড়যন্ত্রের কথা, নানা বাধার কথা বলে আসছেন, কিন্তু মানে আমরা ঠিক বুঝতে পারতেছি না যে এই ষড়যন্ত্র বা বাধার কথাটা আসলে কোত্থেকে আসছে। কারণ আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান আহ, বড় তিন রাজনৈতিক দল যাদের মনে করেন তাদের নেতাদের নিয়ে এই নিউ ইয়র্কে জাতিসংঘে সফর করলেন, তাদের সাথে সভা করলেন, তাদের সাথে কথা বললেন। কিন্তু আমরা আজও আপনাদের একজন সিনিয়র নেতা এবং ঐক্যমত্য কমিশনের বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন জনাব সালাউদ্দিন আহমেদ দেরকে বলতে শুনলাম নির্বাচনের ষড়যন্ত্র বাধার কথা বলছেন। আপনাদের চোখে নির্বাচনের জন্য, মানে আমাদের প্রশ্ন হচ্ছে, নির্বাচনের জন্য আপনাদের চোখে বাধা কারা বা কারা এই ষড়যন্ত্র করছে? এটা কি সরকারের ভেতরে থাকা কোনো অংশ, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, নাকি দেশি বিদেশি ইনফ্লুয়েন্সাররা? মানে কাদেরকে আপনারা এখনো ষড়যন্ত্রকারী বা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সেই সাথে ঠিকানা আর টিভিতে যারা যুক্ত হয়েছেন, আমাদের কথা শুনছেন, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আহ গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল, এবং সেই জায়গা থেকে আমি তো এই আশঙ্কার জায়গাটা কিংবা এই ষড়যন্ত্রের জায়গাটা আমরা দীর্ঘ 17 বছর ধরে আমরা লক্ষ্য করছি। এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করা, এক নায়কতন্ত্র কায়েম করা, স্বৈরতন্ত্র কায়েম করা, মানে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মানুষের অধিকারকে হরণ করে কোনো গোষ্ঠী বা জাতি কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি জায়গায় তারা বাধা তৈরি করছে। কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করছে, তো কোনো সুশীল সমাজকে ব্যবহার করছে, এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের এক ধরনের মানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা শুনতে পাই। সেই জায়গা থেকে দীর্ঘ 17 বছর বাংলাদেশের জনগণ একটি অসুর দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সেই অসুর নিধন হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান। বাংলাদেশের 17 কোটি মানে 18 কোটি জনগণ, সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, একটি বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই জায়গা থেকে এই এই 1 বছর যাবত আমরা বিএনপি বলে আসছি যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা, মানে নির্বাচন সঠিক প্রক্রিয়ার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার এবং জনগণ যে রাষ্ট্রের মালিক, এই মালিকানা তার হাতে ফিরে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার, তার জনপ্রতিনিধি বেছে নেবে। সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করা এবং পূর্ণ প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে উত্তম উপায়। সেই জায়গাও আমরা দেখছি যে এই নির্বাচনকে বানচাল করার এক ধরনের ষড়যন্ত্র আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন তার মেসেজ যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু তারপরেও আমরা দেখছি কোনো কোনো গোষ্ঠী কিংবা রাজনৈতিক দল না হোক মানে প্রতি অ্যাডভোকেট সরকারের রায়চৌধুরী, আমাদের প্রশ্নটাই ছিল যে কোনোরা কারা? আমি তো কোনো ষড়যন্ত্র দেখছি না, বিএনপি না ষড়যন্ত্রটা কোথায় দেখছে? আমি এটা একটু না বুঝতে চাচ্ছিলাম। বিএনপি তো আসলে গণতন্ত্রের ধারার মধ্যে আছে, তো যার কারণে ষড়যন্ত্রের পায়ের ছাপগুলো বিএনপির চোখে বেশিই পড়ে। কারণ এই সময়গুলো আমরা অতিক্রম করে এসেছি, হুম এবং এই 17 বছর কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই একটি মানে গণ অভ্যুত্থান সফল হয়েছে। হুম তো হুম। সেই ষড়যন্ত্রকারীরা কি দেশ থেকে পালিয়েছে? তার মানে হয়তো আপনি তার মানে ডেফিনেটলি আপনার আপনি আওয়ামী লীগকে মিন আপনার করছেন যে মানে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র করতেছে, তাই তো? এবং আওয়ামী লীগের কাছ থেকে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তারাও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ আছে। এবং আপনি দেখেন যে সরকার পালিয়ে গিয়েছে, তার দোসররা হুম যেভাবে বিভিন্ন স্তরকে, আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনি অনেক ভালোভাবে জানবেন যে একদম দলীয়করণ করে ফেলেছে সেই জায়গা থেকে। এবং আবার আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, তিনি
নির্বাচন চান এবং নির্বাচন দিবেন, হুম। কিন্তু আবার কিছু কিছু উপদেষ্টার মানে কথা শুনে আমরাও কিন্তু একটু মাঝে মাঝে সন্দিহান হয়ে পড়ি যে তারা ভিন্ন মত পোষণ করেন, কিন্তু তারপরেও দেশের বৃহৎ স্বার্থে, জনগণের স্বার্থে আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং আমরা একটি মানে গণতন্ত্রের ধারাতে আমরা আবার আমি আমি পুনরায় আমি অ্যাডভোকেট রায়চৌধুরী, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আপনারা ষড়যন্ত্রের কথা বলছেন, এই ষড়যন্ত্র কারা করছে বলে আপনি মনে করছেন? আপনি মনে করছেন যে পতিত যে দলটি দেশ থেকে চলে গিয়েছে তাদের লোকজন এখানে রয়েছে, তারা কিছু ষড়যন্ত্র করছে এবং কিছু সংখ্যক উপদেষ্টাদের কথাও এরকম মনে হচ্ছে তারা না যেন না না কিছু- না সেটা না, সেটা না। আপনার পতিত সরকারে যারা চলে গিয়েছে তাদের তো ষড়যন্ত্র আছে, হুম। এবং আমার দেশটাকে নিয়ে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে যে সকল রাষ্ট্রের, তাদের ষড়যন্ত্র আছে। আমি আমি চিহ্নিত করে কোনো ষড়যন্ত্রকারী নাম বলতে চাই না, হুম। তবে এই না, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে বিভিন্ন স্তরে তারা তাদের জাল বিছিয়ে রেখেছে এবং গণতন্ত্রের ধারাকে ব্যাহত করতে চায়, কারণ তারা জানে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের জনগণ তার রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে রায়টা ওকে দিবে। ওকে, অর্থাৎ আওয়ামী লীগের পালিয়ে মানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দলের দোসর, সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টা প্লাস পার্শ্ববর্তী দেশ ভারতের মানে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমরা এই তিনটা এলিমেন্ট কি পাইলাম? আমি আমি স্পেসিফিক করে কোনো নাম বলতে চাচ্ছি না। হুম। ষড়যন্ত্রকারী অবস্থান সম্পর্কে বাংলাদেশের জনগণ সজাগ এবং সেই ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত। তো যে যতই ষড়যন্ত্র করুক না কেন, সেটা দেশের ভিতর হোক আর দেশের বাইরে হোক, প্রতি সরকার হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই থাকুক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এই জনগণ প্রস্তুত আছে। ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা এরকম ধরে নিতে পারি, আপনি যেহেতু স্পেসিফিক করতে চাচ্ছেন, আমরা কি এরকম ধরে নিতে পারি যে বিএনপি জানে যে একটা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু কারাই ষড়যন্ত্র করছে সেইটা ঠিক জানে না, মানে ব্যাপারটা কি এরকম? না, বিএনপি জানে সেটা নয়, সারা বাংলাদেশের জনগণ জানে। আমি বারবার বলছি মহিউদ্দিন রায়, সকলেই জানে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্রকে মাথায় নিয়ে আমরা কিন্তু পথটা চলছি। কারণ আমার চলার পথে গণতন্ত্রের ধারার পথটা যে মসৃণ হবে এটা কিন্তু আমরা মেনে না। যদি এতটাই মানে ভালো হতো, 17 বছর আমাদের এই নির্যাতন নিপীড়ন, এই অসুরের দমন মানে নির্যাতন নিপীড়ন আমাদের সহ্য করতে হতো না। তো সেই অসুরকে আমরা নিধন করেছি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। রাইট। আগামী দিনে গণতন্ত্রের পথে যত বড়ই বাধা আসুক না কেন, না, সেটা আমরা বাংলাদেশের সেটা আমরা জনগণ, জয় করব। গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মোকাবেলা করব। সেটা আমরা আমরা জানি যে সেটা আপনারা মোকাবেলা করবেন, কিন্তু আমি আসলে এই ষড়যন্ত্রটা স্বরূপ বুঝতে চাইছিলাম। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত অ্যাডভোকেট রায়চৌধুরী বিএনপির কথা বা আপনার কথা একটু পলিটিক্যাল রেটরিক মনে হচ্ছে, একটু বুলি মনে হচ্ছে। ঠিক আমার কাছে এই ষড়যন্ত্রের ব্যাপারটা ঠিক বিশ্বাস্য মনে হচ্ছে না। আপনারা মনে হচ্ছে যে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু বলতে চাইছেন পলিটিক্যাল জায়গা থেকে, সেই জন্যই বলছেন, যেই কারণে আপনারা পরিষ্কার হতে পারছেন না। এটা আপনার মানে আমি আপনার এটা ত্রুটি বলবো না, এটা বিএনপির হয়তো একটা পলিটিক্যাল অবস্থান যে ষড়যন্ত্রের কথা বলতে বলতে ইলেকশনটা হয়ে যাবে মনে হয় আর কি আমার। আমি আমি জানি না অ্যাডভোকেট রায়চৌধুরী সত্যিই কোনো ষড়যন্ত্র কোথাও আছে কিনা, কারণ যেখানে সরকার প্রধান স্পষ্ট করে ফেব্রুয়ারি কথা বলতেছেন আরো অনেক মাস থেকে অনেক জায়গা থেকে, সেখানে কেন এটা বলা হচ্ছে আই এম নট শিওর। আমি এখানে একটা কথা বলি, আমাদের জি। সকলের প্রত্যাশা জি। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ তার ভোটের অধিকার, তার রাষ্ট্রের মালিকানা মানুষ ফিরে পাবে Right. এবং সে ভোটটা দিয়ে সে তার জনপ্রতিনিধি, তার সরকার নির্বাচন করবে। এবং সেখানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা জানতে পারছি, শুনতে পারছি, জনগণও বুঝতে পারছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলও বুঝতে পারছে। তারপরেও আমাদের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যতই ষড়যন্ত্র হোক না কেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। তবে আমি এখানে আমাদের ভিন্ন কোনো মত নাই। যদিও আপনি আপনার দৃষ্টিতে ষড়যন্ত্রের কোনো গন্ধ পাচ্ছেন না, না, পাচ্ছি এটা না। খুব ভালো কথা। জি। পজিটিভ নেগেটিভ সবকিছু থাকা দরকার আছে। Okay. তারপরে আপনি যেহেতু আপনার দৃষ্টিতে পুরো পথ ক্লিয়ার, আমাদের দৃষ্টিতে একটু থাকুক না সতর্কতা। সমস্যাটা কি? Okay. এটা তো জনগণের জন্য। সতর্ক থাকেন, কিন্তু মানে ষড়যন্ত্রের কথাটা কি, ষড়যন্ত্রের কথাটা আমি তো মানে
আমার তো পড়ালেখা কম, আমি ছোট ছোট জিনিস বুঝি, আমি এইসব বুঝি, ঈশপের গল্প বুঝি। বাঘ বাঘ বললে চিৎকার করলে যেদিন সত্যিকারে বাঘ আসবে সেদিন আপনাদের আর কেউ নাও বিশ্বাস করতে পারে। ষড়যন্ত্র যখন নাই বা যখন আপনারা দেখতে পাচ্ছেন না, তখন ষড়যন্ত্র ষড়যন্ত্র বললে সত্যিকারের ষড়যন্ত্র আপনারা মোকাবেলা নাও করতে পারেন। আমার আশঙ্কা হচ্ছে এইটা। হাওয়েভার, অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি আপনার বক্তব্য একদম পরিষ্কার করেছেন। আমার মনে হয় বিএনপির এই জায়গা থেকে কেন বিএনপি সতর্ক থাকছে সেটাও দর্শকরা বুঝেছেন, পরিষ্কার করেছেন। আমি একটু ডক্টর নকিবুর রহমান আপনার কাছে আসতে চাই। ডক্টর নকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ফিন্যান্সের একজন প্রফেসর। উনি, আমি যদ্দূর আপনাকে জানি যে আপনি শিক্ষক হিসাবে খুব জনপ্রিয়, আপনি সদা হাস্য মুখে কঠিন কঠিন গ্রেড দিয়েও আপনি আপনার শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছেন। সুতরাং আমার প্রশ্নে আপনি নিশ্চয়ই আরও মানে আরও খুশি হয়ে জবাব দিবেন, সেটা আমি জানি আরও নানা কারণে। কিন্তু ডক্টর নকিব, আমি একটা মৌলিক জায়গা থেকে মৌলিক প্রশ্ন, যে মূল্যবোধ নিয়ে চলতে বা ইসলামিক শরিয়া নিয়েও যদি চলার ক্ষেত্রে আপনার কাছে কোনো বাধা আপনি অনুভব করেন কিনা, মানে আপনি মনে করেন কিনা যে এই দেশে থেকে আপনি যেভাবে আপনার ধর্ম বা আদর্শ পালন করতে চান সেটার ক্ষেত্রে আপনার কোনো বাধা আছে? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার যে দর্শক যারা দেখছেন লাইভ এবং পরবর্তীতে দেখবেন, তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং বাংলাদেশে একটা বড় ধর্মীয় গোষ্ঠী দুর্গাপূজা পালন করছে, তাদেরকে অভিনন্দন, এবং তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের এই উৎসব পালন করতে পারে আমি এই কামনা ব্যক্ত করি। এবং আমি আশা করব সরকার তাদের সমস্ত নিরাপত্তা দেবে যাতে করে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করতে পারে। আমি নিপুণ আপাকে খুবই শ্রদ্ধা করি। বিগত দিনগুলোতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি জেলে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এজন্য আমি তাকে শ্রদ্ধা জানাই এবং আমি নিপুণ আপাকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আপনি যে বক্তব্য দিয়েছেন, ইন্টারেস্টিংলি আমি আমেরিকাতে এসেছি 9/11-এর ঠিক কয়েক সপ্তাহ আগে। আমি 15ই অগস্ট 2021 সালে আমি আমেরিকাতে এসেছিলাম। 2001 সালে আমি আমেরিকাতে প্রথম এসেছি। এবং আমেরিকাতে যারা প্রি 9/11 এবং পোস্ট 9/11 বসবাস করেন তারা বলতে পারবেন যে এটার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। 9/11-এর আগে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট খুবই স্ট্রং, যেখানে ধর্মীয় স্বাধীনতাটাকে নিশ্চিত করা হয়, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা হয়। সেই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ওয়াজ আন্ডার অ্যাটাক আফটার 9/11। সো সেই সময় পার করে, যদিও আমি তখন থাকতাম খুব ছোট্ট একটা শহরে, আমি এসেছিলাম ইউনিভার্সিটি অফ মেইনে গ্র্যাজুয়েট স্কুলে। সেটা আমেরিকার অন্য অন্য জায়গা থেকে ভিন্ন, এবং আমি এটা নিয়ে লিখেওছি, সিএনএনও আমার এক্সপিরিয়েন্স। কিন্তু আমেরিকাতে আছি এটা আমাদের ইচ্ছায়, তাই না? সো এই রিলিজিয়াস ফ্রিডম এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা যদি আমেরিকাতে না থাকতো, পৃথিবীটা তো অনেক বড়, আমরা পৃথিবীর অন্য জায়গায় হয়তো থাকতাম। আমরা বাংলাদেশে গত 19 বছর ধরে নির্যাতিত হয়ে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি, এবং এখানে আমরা আমেরিকাতে, আমি ব্যক্তিগতভাবে পড়াশোনার জন্য এসেছি এবং পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে যাওয়াটাই আমার ইচ্ছা ছিল। কিন্তু স্বৈরাচারের দমন নিপীড়নের কারণে আমাদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বাধা সৃষ্টি করার কারণে একান্ত বাধ্য হয়েই এখানে আমরা থাকতে বাধ্য হয়েছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি বলি যে এখানে থাকাটা, এটা কিন্তু আমাদের একটা পছন্দ, এবং এই পছন্দের মূল কারণটা হলো যে এখানে মোটা দাগে 9/11-এর পরে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিছুটা সীমিত হলেও মোটা দাগে এখানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থাকার কারণে, ধর্মীয় স্বাধীনতা থাকার কারণে আমাদের ধর্মচর্চা করা, আমাদের কাজকর্ম করার যে স্বাধীনতা আছে, এটার সুযোগটা আমরা ব্যবহার করছি। এবং এই সুযোগটা যদি না থাকতো তাহলে আমরা এখানে হয়তো থাকতাম না। ওকে, ডক্টর নকিবুর রহমান, আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই। গতকাল একজন জামায়াত নেতার একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেখানে তিনি জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সংস্কৃতি চর্চা কেমন হতে পারে তা বলেছেন, জোর দিয়ে বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে বিদ্যমান আইন কালে কালে বাদ হয়ে যাবে, শরিয়া আইন কায়েম হবে, সেক্ষেত্রে জুলাই সনদ, সংবিধান বাতিল সংশোধন, পিয়ার পদ্ধতি বহাল, এগুলিও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। এগুলির দাবি বাদ দিয়ে জামায়াতের দাবি
আন্দোলন, নির্বাচনী ইশতেহার, শরিয়া আইন করা হবে, এইটা অনেকেই বলছেন যে সরাসরি কি জামায়াতে ইসলামী এইটা বলবে বা এইটাই চাচ্ছে? কেন আমি এই প্রশ্নটা করলাম, যে এই দেশটা একটা বিধর্মীদের বা মানে মুসলমানদের পরিপ্রেক্ষিতে একটা বিধর্মীদের দেশ। মুসলমানরা সেখানে 1% থেকে 5%-এর মধ্যে ওঠানামা করে বিভিন্ন স্টেটে। সেইখানে যদি ইসলাম ধর্ম পালন করতে কোনো অসুবিধা না হয়, হ্যাঁ, হেট ক্যাম্পেইন আসে, থাকবে না, সেক্ষেত্রে বাংলাদেশে শরিয়া আইন করতেই হবে, এইটা কেন এতটা জরুরি? বা শরিয়া আইন করবে কিনা জামায়াতে ইসলামী এটা স্পষ্ট করে বলবে কিনা? জামায়াতের এই নেতা, উনি জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব কবির আহমেদ। আপনি যদি এইটা একটু বলেন যে মানে। জি, আমি ব্যক্তিগতভাবে কে কি বললো এটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাটা পছন্দ করি না। তারপরে আমি মোটা দাগে যদি এটার একটা জেনারেল উত্তর আপনি আমার কাছ থেকে চান, মানে এটা লেটস হ্যাভ এ কনভারসেশন। সো আমি আপনাকে যদি আপনি আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। তারপরও ফর দ্য সেক অফ কনভারসেশন যদি আমি আপনাকে সিম্পলি একটু জিজ্ঞেস করি যে শরিয়া আইন আসলে কি, আপনি শরিয়া আইন বলতে মোটা দাগে আপনি কি বোঝেন, যদি আমাকে একটু বলেন, আমার উত্তর দিতে সহজ হবে। আচ্ছা, জি ডক্টর নকিবুর রহমান, আমিও একটু মোটা দাগে বলি। শরিয়া নিয়ে আমারও একটু পড়াশোনা কম বেশি আছে, কিন্তু ব্যাপারটা হইতেছে কি, শরিয়া যদি আপনি মনে করেন যে আপনি ডিরেক্টিভসটা সরাসরি আপনি কোরআন থেকে নেবেন, তাইলে সেইটার ক্ষেত্রে হচ্ছে আপনার আমার দুজনের জন্যই সহজ, কারণ কোরআন প্রতি বছর বছর পাল্টায় যায় না, বা কোরআন কোনো একটা মানে এরকম এডিশন হয় না। তো সুতরাং এইটার ক্ষেত্রে থেকে আমি যদি ডিরেক্টিভসটা নেই, সেটা হচ্ছে একটা সহজ। কিন্তু সেইটা তো আসলে ডিরেক্টিভসটা আমরা দেখতে পাচ্ছি যে নানা সময় নানা স্কলার, এটা আজ থেকে না, সেটা আমরা দেখছি যে আসলে মানে খোলাফায়ে রাশিদিনের পর থেকে আরও 50 বছর পর থেকে এটি প্রতি বছর বা প্রতি সময়ে অনেকটা সময় ধরেই এইটার মধ্যে থেকে নানা ধরনের শরিয়া বলা হয়েছে। আমি যদি বর্তমানে আসি, যদি আমি এখন সহজ করে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে শরিয়া আইন বলবৎ আছে, সেই সব দেশের শরিয়াও সব একরকম না। মানে মক্কায় প্রচলিত শরিয়া আইন ইরানে প্রচলিত শরিয়া আইনের থেকে আলাদা। আবার আমি যদি সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ দিই, তাহলে এটা আরও ভালো উদাহরণ দেওয়া যেতে পারে। আরব আমিরাতের মধ্যে 7টা এমিরেটস আছে, 7টা এমিরেটের মধ্যে 7 রকম শরিয়া আইন আছে। মানে দুবাইয়ের আইন কিন্তু শারজার জন্য প্রযোজ্য না, শারজা আবার ফুজেরা, আজমান এবং রাসাল খাইমার আইন আবার আলাদা, আবুধাবির আইন আবার একটু আলাদা। সুতরাং শরিয়া নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন, আমি আপনাকে মানে এটা নিয়ে আপনার সাথে আমার আলাদা কথা হইতে পারে, কিন্তু আপনারা আসলে জামায়াতে ইসলামের পক্ষ থেকে জামায়াতে ইসলাম শরিয়া আইন চায় কিনা, যে শরিয়া আইনের মধ্যে থেকে এতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে যে ছেলেরা মেয়েরা একসাথে বসে শিক্ষা গ্রহণ পর্যন্ত করতে পারবে না, আবার এইটা এতদূর পর্যন্ত থাকতে পারে যে সবই করতে পারবে, সব জায়গায় হইতে পারবে, আবার এটা এরকমও হইতে পারে যে মেয়েরা মেয়েদের জন্য নাচবে, ছেলেরা ছেলেদের জন্য গান গাবে, নিপুণ আমাদের অনুষ্ঠানে আসবে না, এখানে যদি একটা মেয়ে থাকতো তার অনুষ্ঠানে নিপুণ আসবে। সো ইটস ভাস্ট। ফেয়ার এনাফ। আমি যদি এখানে একটু শুরু করি, যে আমি কি পরীক্ষা পাস করছি ডক্টর রহমান? না, আপনি পাস করছেন, এবং ফেয়ার এনাফ। আপনি ইউ টুক এ ডিফারেন্ট ট্যানজেন্ট। আমি ওটা যেতে চাইনি। আমার যেটা উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে, এগেন আমি আপনার অনুমতি নিয়েই দর্শকদের সাথে শেয়ার করি যে আপনি আমাদের ব্যাচের দুলাভাই, সুতরাং আপনি বিবাহিত। আমি আশা করি যে আপনার, এবং আমি জানি যে আপনার যেই বিবাহ হয়েছে, এই বিবাহটা শরীয়ত মেনেই, শরিয়া আইন অনুযায়ী তো হয়েছে, তাই না? আপনি একটা কাবিননামা করেছেন, আপনি একটা দেনমোহর ধার্য করেছিলেন, এবং এই পুরা জিনিসটাই, আপনার পুরা বিবাহর প্রসেসটাই কিন্তু শরিয়া আইন মোতাবেক হয়েছে, তাই না? এর ব্যতয়ে আমি তো বাংলাদেশের শরিয়ার বাইরে কিছুই দেখি না। আমি বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা শরিয়া বিরোধী। সরি।